Dear students and viewers, welcome to my YouTube channel Times WBCS Pay Competition Platform. তার আগে আজকে যে ক্লাস হবে সেটা মডার্ন ইন্ডিয়ার সেকেন্ড ক্লাস। আগের দিনকে আমরা ফার্স্ট ক্লাসটা করেছি। তার আগে মডার্ন ইন্ডিয়া থেকে বা ইন্টারন্যাশনাল মুভমেন্টে কী কী চ্যাপ্টার্সগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে সেকেন্ড ক্লাস কিছু 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আমরা একটু আলোচনা করব। আর একটা ক্লাস করব, সেখানেও 10টা এমসিকিউ থাকবে এবং সেটা ডব্লিউবিসিএস বা অন্যান্য এক্সামিনেশনে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর উপরে থাকবে একটা। দিয়ে আমরা এই মডার্ন ইন্ডিয়া যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো টেক্সট বই থেকে আমরা কিছু নতুন ইনফরমেশন কি পাই বা কোনগুলো ভালো করে পড়তে হবে সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে? তো তোমাদের সকলকে আমার প্রণাম এবং ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর কিন্তু পয়সা লাগছে না, একটু শুধু একটা ক্লিক করলেই হয়ে যায়। অ্যান্ড আশা করি যে তোমরা এই চ্যানেল থেকে অনেকটা উপকার পাবে, অনেকটাই বেনিফিটেড হবে এবং তোমরা এটা দেখতে থাকো। তো আজকে আমরা যে হিস্ট্রি এমসিকিউ রিভিশন ক্লাসেস, মানে যদি এটা আমি রিভিশন ক্লাস হিসেবেই করাচ্ছি বা এটা ফ্রেশ ক্লাস, মানে রিভিশন ফ্রেশ ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না যদিও। তবে অনেকেই মডার্ন ইন্ডিয়া পড়েছো, মানে হিস্ট্রি পড়েছে একবার বা দুবার, বা একবার পড়েছো বা কেউ স্টার্ট করেছো, তাদের জন্য এটা রিভিশনটা খুব ভালো হবে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। তো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আজকে যে ক্লাসটা হবে, ক্লাস 2, ফার্স্ট কোয়েশ্চেন, which of the following opposed British in India vigorously? Which of the following opposed British in India vigorously? তো ভারতবর্ষে যে ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিচের কোন শক্তি বা কোন মানে যে স্টেট, যে তাদের বিরুদ্ধে মানে ভিগোরাসলি, মানে টুথ অ্যান্ড নাল যেটা বলা হয়, ঠিক আছে, মানে নখে তাতে একদম বিরোধ করেছিল, রুখে দাঁড়িয়েছিল, মানে সব থেকে শক্তিশালী বা সব থেকে বেশি শক্তি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। নিজের কোন শক্তিটা, নিজের কোনটা, যে মুঘল, রাজপুতানা, শিখ এবং মারাঠা। তো এর কারেক্ট আনসার হয়ে যাবে কি মারাঠা, অপশান ডি মারাঠা ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকে আমি এই ক্লাসটায় এর সম্পর্কে বেশি অ্যানালাইজ করে ক্লাসটাকে লেন্থি করছি না, ঠিক আছে? যে আমি অতটা সময় পাইনি, মানে যে ক্লাসটা এর থেকে বেশি ইনফরমেশন কী আছে সেগুলো কালেক্ট করতে। তো নেক্সট আমি আস্তে আস্তে ট্রাই করব যাতে তোমাদেরকে সমস্ত ইনফরমেশনগুলো বুঝিয়ে আমি দিতে পারি একটা কোয়েশ্চেন থেকে। নেক্সট, জাস্ট আমার চ্যানেলটাকে গ্রো করতে দাও, জাস্ট এটা একটা নতুন হিসাবে আমি স্টার্ট করেছি। নাম্বার কোয়েশ্চেন 2, হু এস্টাবলিশড দ্য জুডিশিয়াল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষে যে জুডিশিয়াল অর্গানাইজেশন ছিল, সেই জুডিশিয়াল অর্গানাইজেশনটা কে এস্টাবলিশ করেছে? লর্ড মেয়ো, লর্ড কর্নওয়ালিস, লর্ড এটলি, লর্ড কার্জন। তো এর কারেক্ট আনসার হয়ে যাবে কি লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস যে ভারতের যে জুডিশিয়াল সিস্টেম সেটাকে তিনি অর্গানাইজ করেছিলেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, সাবসিডিয়ারি অ্যালিয়েন্স was implemented during the reign of, যে সাবসিডিয়ারি অ্যালিয়েন্স আমরা বাংলায় যদি একে ট্রান্সলেট করি সপ্তবিলোপ নীতি, যেটা 1793 সালে ইনিশিয়েটেড হয়েছিল বা ইন্ট্রোডিউসড হয়েছিল, যে এই নীতির দ্বারা কী করা হয়েছিল, যে
সমস্ত রাজ্যগুলোকে গ্রাস করে নিয়েছিল, সমস্ত যে দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলো গ্রাস করে নিয়েছিল সপ্তবিপ্লব নীতির দ্বারা। পাশাপাশি আরেকটি নীতি চালু করা হচ্ছে যে ডক্ট্রাইন অফ ল্যাপস, ঠিক আছে, অর্থাৎ যে রাজ্যে কোনো উত্তরাধিকারী নেই সেই রাজ্যে রাজা মারা গেলে সেই রাজ্য কিন্তু ব্রিটিশরা কিন্তু গ্রাস করে নিত। তো এই সাবসিডিয়ারি অ্যালিয়েন্স বা ডক্ট্রাইন অফ ল্যাপস মানে ওইটাতে সব থেকে বা দেশীয় রাজ্যেরা বেশি মানে ক্ষোভ তাদের মধ্যে ক্ষোভ জমেছিল, যার ফলে মহাবিদ্রোহে সেই সমস্ত রাজ্যগুলো ব্রিটিশদের বিরুদ্ধে 1857 যে মহাবিদ্রোহ ছিল সেই মহাবিদ্রোহ কিন্তু লড়াই করেছিল। সেমনি সাবসিডিয়ারি অ্যালিয়েন্স সপ্তবিপ্লব নীতি, এই নীতি 1793 সালে স্টার্ট হয়েছিল এবং এটা লর্ড ওয়েলেসলি করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 4 চলে আসবে। The first census in India during the British period was held during the tenure. The first census in India during the British period was held during the tenure of Lord Dufferin, A. B. Lord Lytton, C. Lord Mayo, and D. Lord Ripon. তো যে আমাদের ব্রিটিশ যে শাসনকাল, সেই শাসনকালের সময় কার টেনারে মানে কার সময়ে ফার্স্ট সেন্সার মানে তা স্টার্ট হয়েছিল? তো এর কারেক্ট আনসার হয়ে যাবে কি লর্ড মেয়ো। এবং এই সেন্সার ফার্স্ট সেন্সার যেটা সেটা স্টার্ট ছিল 1871 বা 1871 খ্রিস্টাব্দে। তো এটা নিয়ে একটু অনেকে কনফিউশন আছে এই কোয়েশ্চেনটা নিয়ে, 1871 না 1870, ঠিক আছে, না লর্ড মেয়ো করেছিলেন না লর্ড রিপন করেছিলেন, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু একটা বিশাল একটা ইয়ে আছে। তো যাই হোক, আমরা যদি কোয়েশ্চেনটা লর্ড মেয়ো থাকে তো মেয়ো রিপন লিটন থাকে, যাই হোক আমরা লর্ড মেয়োকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। কিন্তু লর্ড রিপনের সময় কিন্তু 1881 খ্রিস্টাব্দে কিন্তু যে কমপ্লিট যে সেন্সাস সেটা কিন্তু স্টার্ট হয়েছিল, কিন্তু ফার্স্ট সেন্সাস যেটা সেটা কিন্তু লর্ড মেয়োর সময় হয়েছে 1871 খ্রিস্টাব্দে। এবং তারপরে কিন্তু লর্ড মেয়ো 1872 খ্রিস্টাব্দে আন্দামানে গিয়ে তিনি তিনি হত্যা হন, ঠিক আছে, মানে তিনি মারা যান সেখানে। নেক্সট কোয়েশ্চেন, লোকাল সেলফ, কোয়েশ্চেন নাম্বার 5 দেখতে পাচ্ছ, লোকাল সেলফ গভর্নমেন্ট institutions in India were strengthened in 1882 by যে ভারতবর্ষে যে লোকাল সেলফ গভর্নমেন্ট যে পঞ্চায়েতি ব্যবস্থা যেটা আমরা বলি যে গ্রামীণ যে রাজনৈতিক ব্যবস্থা, সেটা যে স্বায়ত্তশাসন ব্যবস্থা, গ্রামীণ যে স্বায়ত্তশাসন ব্যবস্থা, লোকাল যে স্বায়ত্তশাসন ব্যবস্থা, সেটা লর্ড কে স্ট্রেনথেন করেছিল 1882 খ্রিস্টাব্দে। আমরা একটা কারেক্ট আনসার কী হবে অপশনগুলো দেখে নিই, তার আগে কারেক্ট আনসারটা বলবো যে এ লর্ড লিটন, ডি লর্ড কার্জন, সি জর্জ বার্লো, ডি লর্ড রিপন। তো এই কারেক্ট আনসার হয়ে যাবে। তো 1881 বা 82 এই সময় কিন্তু লর্ড রিপন ছিলেন। এবং আমরা জানি যে ইলবার্ট বিল হয়েছিল 1883 খ্রিস্টাব্দে এবং বিলটা পাস হয়েছিল, অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1884 খ্রিস্টাব্দে। সুতরাং এই সময়কালে কিন্তু লর্ড রিপন ছিলেন। এবং আমরা দেখব যে 1800 যে লর্ড লিটনের সময় যে যে সংবাদপত্র নিষিদ্ধ আইন বা অস্ত্র আইন এগুলো পাস হয়েছিল, সেগুলো কিন্তু লর্ড রিপন কিন্তু সেগুলোকে উইথড্র করে দিয়েছিলেন, সেগুলোকে তিনি আবার কিন্তু করেছিলেন, ঠিক আছে। আর লর্ড কার্জন সম্পর্কে জানো যে তিনি বঙ্গভঙ্গের জন্য সেরা, এবং তিনি তার সময় কিন্তু ইয়াং হাজব্যান্ড মিশন 1904 সালে গেছে পাস হয়েছিল ইয়াং হাজব্যান্ড মিশন। এই মিশনটা তিব্বতে তিনি পাঠিয়েছিলেন। এবং 2 নম্বর বলবো যে মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904 সালে হয়েছিল, ঠিক আছে, এর সময় হয়েছিল লর্ড কার্জনের সময় হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময়, এবং আরও বেশ কিছু ঘটনা তার সময় হয়েছিল। সবথেকে ইম্পর্টেন্ট দুটো মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্ট, ঠিক আছে। 1904 খ্রিস্টাব্দে একটা ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। আর তার সময় কিন্তু যে তোমার গিয়ে সে তার শাসনকালে কিন্তু যে কাউন্সিল অফ ইন্ডিয়ান এডুকেশন যে কাউন্সিল হয়েছে যেটা ছিল সেটা কিন্তু 1904 সালে এস্টাবলিশ হয়েছিল।
কাউন্সিল অফ ইন্ডিয়ান এডুকেশন যে সিস্টেমটা, তার ইন্ডিয়ান কাউন্সিল এডুকেশন, সেটা কিন্তু 1906 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের সময় হয়েছিল। এবং আমরা দেখব যে লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ তার সময় হয়েছিল। সুতরাং ইয়াং হাজব্যান্ড মিশনটা মনে রাখতে হবে। এই কোশ্চেনটা মাঝে মাঝেই আসে পরীক্ষা, এবং মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, এই দুটো কোশ্চেন কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6-এ চলে আসবো। হু কম্পেয়ার কার্জনস অ্যাডমিনিস্ট্রেশন এটা অ্যাডমিনিস্ট্রেশন হবে ইন ইন্ডিয়া টু দ্যাট অফ ঔরঙ্গজেব। অর্থাৎ যে লর্ড কার্জন, তার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে কে ঔরঙ্গজেবের যে শাসন ব্যবস্থা, তার সঙ্গে তিনি তুলনা করেছেন। কেন লর্ড কার্জনের যে শাসন ব্যবস্থাকে তুলনা করেছিলেন কে? বিজি তিলক এ অপশন, বি গোপালকৃষ্ণ গোখলে, ডি দাদাভাই নৌরোজি, ডি অ্যানি বেসান্ত। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি গোপালকৃষ্ণ গোখলে। লর্ড কার্জন এবং ঔরঙ্গজেবের মধ্যে কমন রিলেশনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। লর্ড কার্জন দেখো মানে তিনি যে ডিভাইড অ্যান্ড রুল যে সিস্টেমটা চালু করেছিলেন, অর্থাৎ তিনি একটা সেকশন অফ কমিউনিটিকে তিনি কিন্তু বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। ঠিক ঔরঙ্গজেব অর্থাৎ তিনি ধর্মীয় দিক থেকে বিবাদ বিচ্ছেদের একটা বিষয় তৈরি করেছিলেন। ঔরঙ্গজেবও তাই, ঠিক আছে, ঔরঙ্গজেবের সময় তাই হয়েছিল। সুতরাং তার সময়ের জন্য বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো ঘটেছিল। তাই গোপালকৃষ্ণ গোখলে আমার মনে হয় এই দিক থেকে কিন্তু কম্পেয়ার করে ঔরঙ্গজেবের সঙ্গে লর্ড কার্জনকে তুলে ধরেছেন, কম্পারিজন করেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, which colonial administrator made the following declaration about the partition of Bengal in 1904? Bengal united is a power, Bengal divided will pull in different ways. That is perfectly true and one of the merits of the scheme. That is perfectly true and one of the মেরিটস অফ দি স্কিম। কে করেছিল এই স্কিমটা? যে বেঙ্গল ইউনাইটেড ইজ এ পাওয়ার, বেঙ্গল ডিভাইডেড উইল পুল ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে বেঙ্গল ইউনাইটেড ওয়াজ এ পাওয়ার, অর্থাৎ যদি বাংলা এক হয় তাহলে একটা ক্ষমতা হবে, আর যদি বাংলাকে ডিভাইড করা হয় তাহলে বাংলা কিন্তু একটা ডিফারেন্ট রাস্তা তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ একটা হিন্দু একটা মুসলিম এরকম ধরনের তৈরি হয়ে যাবে। তা এই যে লর্ড কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের সময় এটা হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, এবং আমরা জানি যে লর্ড কার্জন এই সময় ছিলেন বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে, এবং তার সময় ভাইসরয় ছিলেন। এবং এটাকে এই যে কথাটা কে বলেছিলেন? আর লর্ড কার্জন, দেখো 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন ছিলেন বলে যে লর্ড কার্জন এই আনসারটা কিন্তু চোখ বুঝে করে দেবে না, কারণ যেহেতু 1904 খ্রিস্টাব্দ দেখবে আর লর্ড কার্জন থাকবে, তখন অনেকেই তো লর্ড কার্জন মেরে দেবে। তো কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে। লর্ড কার্জন, বি এইচ রিসলে, সি লর্ড মিন্টো, ডি স্যার ল্যান্ডক্রল্ট হেয়ার, ঠিক আছে, স্যার এল হেয়ার, যেটা আমরা বলবো। তো এই কারেক্ট আনসার কী হবে? এইচ রিসলে। রিসলে এই কথাটা বলেছিলেন, ব্রিটিশ বেঙ্গল ইউনাইটেড is a power and Bengal divided will rule in different ways. Question number 8. The European organizations in India which launch against which agitation against the Ilbert Bill. তো আমরা আগের দিনকে ইলবার্ট বিলটা পড়েছি একটু। তো ইলবার্ট বিল যখন পাস হয়, সেই ইলবার্ট বিলকে নিয়ে কিন্তু দুটো সেকশন তৈরি হয়েছে। একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ানদের ক্ষেত্রে একটা ইউনিয়ন তৈরি হয়েছিল, আর অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল ইন্ডিয়ান, আর বিলের পক্ষে আর বিলের বিপক্ষে অর্থাৎ অপোজিশনে আর একটা অ্যাসোসিয়েশন তৈরি ছিল, যেটা ইউরোপিয়ানরা তৈরি করেছিলেন। তো আমাকে জানতে চেয়েছে কোয়েশ্চেনে ইউরোপিয়ানরা যে অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন সেটার নাম কি? অপশন দেখো, এ আছে ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন, বি ইন্দো ব্রিটিশ অ্যাসোসিয়েশন, সি অ্যান্টি এলবার্ট বিল লিগস, ডি ইউরোপিয়ান রাইট ফ্রন্ট। তাহলে এই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন।
Question number 9. In which year the book Poverty and Un-British Rule in India was published? In which year the book Poverty and Un-British Rule in India was published? আগের দিনকে দাদাভাই নওরোজি যে ড্রেন অফ ওয়েলথ সম্পর্কে একটা কোয়েশ্চেন আমি তুলেছিলাম, সেখান থেকে এই কোয়েশ্চেনটা আমি আরেকবার আরেকটা কোয়েশ্চেন যেটা বলতে চাইছি যে তিনি কিন্তু একটা বই পাস করেছিলেন, দ্য পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটা তিনি লিখেছিলেন 1887 দিকে সম্ভবত। তিনি এই বইটা কবে পাবলিশড হয়েছিল? তিনি 1900 খ্রিস্টাব্দ দেওয়া আছে অপশন এ, 1901 দেওয়া আছে বি, সি দেওয়া আছে 1904 এবং ডি দেওয়া আছে 1906। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি 1901। কারেক্ট অ্যান্সার হবে কি 1901। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে পরীক্ষায়। কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস এপিসোড অফ দিস ক্লাস। তোমরা দেখছো কোয়েশ্চেনগুলো কতগুলো গুরুত্বপূর্ণ এবং কোয়েশ্চেনগুলো সবই ইম্পর্টেন্ট। আমি যে কোয়েশ্চেনগুলো তুলে ধরবো সেগুলো সবই কিন্তু আসার মতো, এবং এর থেকে কিন্তু যেটুকু ডিসকাস হবে সেটুকু কিন্তু রিভিশন খুব ভালো হবে। তোমরা কিন্তু ক্লাসটা ওয়াচ করো, বেশি বেশি করে শেয়ার করো আমার ইউটিউব চ্যানেলটাকে। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিজড টু বি এ, এটা টু হবে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, টি আই হবে না, এটা টি ও হবে। To be a trading company by which of the following legislation? The English East India Company ceased to be a trading company by which of the following legislation? A. Pates India Act of 1784, B. Charter Act of 1833, C. Charter Act of 1813, D. Government of Indian হবে, সরি। তো দেখেছো আমি কেয়ারফুলি যতগুলো কোয়েশ্চেন টাইপ করেছি তার মধ্যেও কিন্তু ভুল হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858। তাহলে যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিজ টু বি এ ট্রেডিং কোম্পানি বাই হুইচ অফ দ্য ফলোইং লেজিসলেশন, অর্থাৎ যে ট্রেডিং কোম্পানি সেই ট্রেডিং কোম্পানিটা সিজড করেছিল কোন অ্যাক্ট দ্বারা? তো আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কতগুলো অ্যাক্ট পাস হয়েছিল 1792 খ্রিস্টাব্দে, সেখানে কিন্তু মনোপলি বিজনেস চালাচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে ট্রেডিং উইথ টি অ্যান্ড চায়না, অর্থাৎ ট্রেডিং উইথ টি অ্যান্ড চায়না, অর্থাৎ চীনদের সঙ্গে এবং টি নিয়ে মানে যে চায়ের সঙ্গে চায়নাদের সঙ্গে একটা ট্রেডিং সিস্টেম চলছিল এবং একটা মনোপলিও বিজনেস চলছিল। তো মনোপলিটা 1813 খ্রিস্টাব্দে এটা হয়ে যায়, বাট ট্রেডিং অফ টি উইথ চায়নাটা কিন্তু কন্টিনিউ ছিল। তো সেইটা কিন্তু 1833 খ্রিস্টাব্দে কমপ্লিটলি কিন্তু সেটা কিন্তু কী হচ্ছে সিজড হয়ে গেছে, ঠিক আছে। তো 1833 চার্টার অ্যাক্ট অফ 1833 এর কারেক্ট অ্যান্সার হবে চার্টার অ্যাক্ট অফ 1833। তাহলে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেডিং সিস্টেম সেই তার সঙ্গে কিন্তু তিনটে অ্যাক্ট কিন্তু জড়িয়ে আছে, একটা কাউন্সিল অ্যাক্ট অফ 1792, চার্টার অ্যাক্ট অফ 1813 এবং চার্টার অ্যাক্ট অফ 1833, চার্টার অফ 1833। তো আমরা নেক্সট দিনকে যখন আরেকটা এমসিকিউ ক্লাস করার পর যখন আমরা ডিটেলস একটু টেক্সট বুক নিয়ে অ্যানালাইজ করব, তখন কিন্তু এগুলো আমি ক্লিয়ারলি তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আমার এই ক্লাসটা গেল 10টা কোয়েশ্চেন, দেখতে পাচ্ছি 10টা কোয়েশ্চেন আমি, ঠিক আছে। মডার্ন ইন্ডিয়া 10টা কোয়েশ্চেন। তো তোমাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করব যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো যে ক্লাসগুলো ভালো লাগছে কি না, ভয়েস মানে ডেলিভারি স্পিচ এগুলো সব ঠিকঠাক চলছে কি না, ঠিক আছে। আর যেটা বলছি, রিভিশন ব্যাচের জন্য কেউ যদি ভর্তি হতে চাও তো আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারো, বা ফাউন্ডেশন ব্যাচে যে কেউ ভর্তি হতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু একদম অথেন্টিক প্রিপারেশনটা আমার কাছ থেকে পাবে, ঠিক আছে, যেখানে তোমরা অনেক পয়সা দিয়েও কিন্তু সেগুলো পাবে না। কী পড়তে হবে, কোন বই পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কীভাবে প্র্যাকটিস করব না করব, ঠিক আছে, সব কিন্তু তোমরা পেয়ে যাবে।